বধূবেশে বসে আছে গোলাপে সজ্জিত বিছানায় ইয়ামিনা। সামনে লম্বা ঘোমটা টেনে চোখে টলটলে পানি নিয়ে নিচের দিকে তাকিয়ে আছে। কি সুন্দর করে রুমটা সাজানো, চোখ ধাঁধানোর মতো করে। কিন্তু ইয়ামিনার মন কালো মেঘের গভীর আচ্ছন্নে ঢাকা। এই দিনটার কতই না প্রতীক্ষায় ছিল, তার সব স্বপ্ন যেন চোখের নিমেষেই গুঁড়ো গুঁড়ো করে ভেঙে গেল। কাল অবধি তো সবই তো ঠিক ছিল, কেন এমন করলো দিহান? কেন কেন কান্নাগুলো যেন বাদ মানছে না, অনেক কষ্টে আটকে রেখেছে। কান্না করাও যে আজ থেকে বারণ হয়ে গেছে। আমি সব কিছু ছেড়ে ছুড়ে চলে আসতে চেয়েছিলাম আপনার কাছে, তো কেন ফিরিয়ে দিলেন আমায় এভাবে? আপনার পায়ের শেষ ঠাঁইটুকু আমাকে দিলেন না। তখনই দরজা খোলার আওয়াজ পেয়ে ইয়ামিনা গুটিসুটি মেরে বসে পড়ে। চোখ খুলে তাকানোর সাধ্যটুকু নেই। একজন সার্ভেন্ট এসে আমিরকে দিয়ে দরজা লক করে চলে যায়। ঘরে যেন কিছুক্ষণের জন্য পিন পিন নীরবতা বিরাজ করছে। ইয়ামিনের মনের মধ্যে ভয় যেন জেঁকে বসেছে, নিঃশ্বাসের গতি যেন বেড়েই চলেছে। হঠাৎ বিকট আওয়াজে ইয়ামিনার বুক যেন কেঁপে ওঠে। ধীরে ধীরে ঘোমটাটা উপরে উঠিয়ে সামনে তাকায়। তাকিয়ে দেখে ড্রেসিং টেবিলের আয়নার কাঁচ যেন ভেঙে গুড়ি গুড়ি হয়ে পুরো ফ্লোরের আনাচে কানাচে ছিটিয়ে আছে। একজোড়া রক্তবর্ণ চক্ষু হিংস্র ভাব তাকিয়ে আছে ইয়ামিনার দিকে। চুলগুলো বেশ এলোমেলো হয়ে আছে, চোখে মুখে হিংস্র ভাবের সাথে ক্লান্তির ছিটে রয়েছে। বেশ শান্ত কণ্ঠে আমির বলে, কেন করলি আমার সাথে এমন? টাকার জন্য এমন করেছিস আমার সাথে? কত টাকা চাই বল আমাকে। বলে চিৎকার দিয়ে ইয়ামিনার দিকে টাকার বান্ডিল ছুঁড়ে মারে। শুধু তোর কারণে আমার এই অবস্থা। যাকে এক নামে সব মানুষ তার কথায় উঠতো বসতো, এই এই ওয়াসি আবরার আমির, আমি আজ আমার সব থেকেও আমি নিঃস্ব করে দিলি আমাকে এক পলকে। আজকে শুধু তোর কারণে আমার ঈশিতা আমাকে ছেড়ে চলে গেছে, শুধুমাত্র তোর জন্য। বলে হাতের কাছে ফুলদানিটা ইয়ামিনার পায়ের সামনে ছুঁড়ে মারে। ইয়ামিনা ভালো করে আভাস পেয়েছিল এমন কিছু হবে। কপাল থেকে গলা বেয়ে ঘাম টপ টপ করে পড়ছে, মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। গলার মধ্যে যেন সবকিছু দলা পাকিয়ে ফেলেছে, কিছু বলতে চেয়েও পারল না। আমির হাতের কাছে যা পাচ্ছে সব ভেঙে ফেলছে, আর তার মনটা ভেঙে চুরমার হচ্ছে যখন সে জানতে পেরেছে সে কখনো হাঁটতে পারবে না। সারা জীবনে তাকে এই হুইল চেয়ারের সাহায্যে চলতে হবে। তার থেকে বেশি কষ্ট হচ্ছে যখন ঈশিতা তাকে ছেড়ে চলে গেছে। অন্তর যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে। আজ যেন নিজেকে সব থেকে একা মনে হচ্ছে। হ্যাঁ, চলে গেছে ঈশিতা তাকে ছেড়ে। চলে গেছে যখন জানতে পেরেছে আমির আগের মতো হাঁটতে পারবে না। সারাটা জীবন তাকে এই হুইল চেয়ারের সাহায্যে চলতে হবে। স্বার্থপরের মতো চলে গেছে আমিরকে ছেড়ে। আমির ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে খুব ক্লান্ত। এই দুনিয়ার মানুষগুলোকে এইভাবে বদলাতে দেখে সে আজ বড্ড ক্লান্ত। যাকে সব দিয়ে বেশি ভালোবেসেছে, যাকে ধরে আঁকড়ে বাঁচতে চেয়েছে, সেই চলে গেছে। আমির কোনো রকম নিজেকে শান্ত করে, কোনো রকম রক্তমাখা হাতে হুইল চেয়ারটা ধরে বিছানা থেকে এগোয়। একটা শান্তির ঘুম প্রয়োজন এই অশান্ত মনটাকে শান্ত করার জন্য। বিছানার কাছে যে যেন উঠতে পারছে না আমির। আজ যে আপাইজ নিজের অন্তর থেকে হাহাকার আসছে। শত চেষ্টা করেও আমির বারবার ব্যর্থ হচ্ছে। বিছানার চাদরে হাত রাখতেই একজোড়া শিথিল হাত তাকে আঁকলে ধরে উপরে তাকাতে ওই নীল নীল চোখ যেন ডুবে যায়। রাগ, জেদ, ঘৃণা সব তো আমার ওপরে। এটার উপর রাগ দেখিয়ে লাভ নেই, আর জেদ না ধরে শক্ত করে ধরুন আমাকে। ইয়ামিনা পরম যত্নে আমিরকে উঠিয়ে বিছানায় শুয়ে দেয়, সাথে কম্বলটাও টেনে দেয়। আমির বেশ ক্লান্ত, কথা বলার শক্তিটুকু নেই তার মাঝে। চোখ দুটো বন্ধ করে নেয় পরম আবেশে। ইয়ামিন ফ্লোরে পড়ে থাকা কাচের টুকরোগুলো তুলে ভালোভাবে মেঝেটা পরিষ্কার করে নেয়। বারান্দায় গিয়ে গ্রিলে হাত রাখে। আজ আকাশটাকে বড্ড আপন আপন লাগছে। কিভাবে এই অন্ধকার চাঁদের কিরণ ছড়াচ্ছে। ইয়ামিনার গাল বেয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে। কেন দিহান? জি, কেন? সবাই তো ঠিক ছিল। আপনার কাছে ভালোবাসার ভিক্ষা চেয়েছিলাম। এতটা ঠুনকো ছিল আমাদের ভালোবাসা, কেন তুলে দিয়েছিলেন এই অন্ধকার জীবনে? যেই লোকটাকে কোনো দিনও দেখিনি, জানিও না, চিনি না, তার হাতে কিভাবে তুলে দিলেন? কিভাবে ভাবলেন আমি খুশি থাকবো?
আমি তো আপনার মতো স্বার্থপর নই। আপনার খুশিতেই তো আমার খুশি। আপনি তো বলেছিলেন আমি অনেক সুখে থাকব, অনেক সুখে রাখবে আমাকে। হ্যাঁ, আমি সংসার করব, ওয়াসি আবরার আমিরের সাথে সংসার সবটুকু দিয়ে আগলে রাখবো, কারণ আপনার খুশিতেই আমার খুশি। আপনি তো তাই চেয়েছিলেন। ইয়ামিনা ব্যালকনি থেকে রুমে এসে গুটিসুটি পায়ে বিছানার একপাশে শুয়ে পড়ে। সকালে ফজরের আজানে ইয়ামিনার ঘুম ভাঙতে বিয়ের আভিজোর ছেড়ে ফ্রেশ হয়ে নামাজে দাঁড়ায়। মোনাজাতে আল্লাহর কাছে অনেক কিছু বলে। নামাজ শেষ করে কান্না জোড়া চোখে বিছানায় তাকাতে দেখে আমির এখনো ঘুমিয়ে আছে। কি নিষ্পাপ চাহনি, কতটা কষ্ট লুকিয়ে আছে এই মানুষটার মনে কেউ বলতে পারবে না। ইয়ামিনা ঠিক হয়ে রুম থেকে বের হতেই জাফরাকে দেখতে পায়। আমিরের বড় ভাবি উনি। এই বাসায় শুধু আমিরের ভাইয়া ভাবি থাকে আর তাদের আদরের ছোট বোন আরুষি। অনেক ছোটবেলায় আমিরের মা মারা যায়। এর কিছুদিন পরই বাবাও তাকে ছেড়ে চলে যায়। ইয়ামিনা ডাইনিং টেবিলের কাছে যেতেই জাফর মুখটা গম্ভীর করে ফেললেন। আমির আষ্টে পিষ্টে পিছন থেকে কাউকে জড়িয়ে ধরে ঘাড়ে থাকা এলোমেলো চুলগুলো পরেও যত্নে সরিয়ে ঘাড়ে মুখ ডুবিয়ে নাক ঘষছে, গভীরভাবে চুমু দিয়ে চলেছে। আমিরের প্রতিটা স্পর্শ যেন মানুষটি কেঁপে উঠছে, ভয়ঙ্করভাবে কাঁপছে মানুষটি। কাঁধ থেকে কাপড় একটু সরিয়ে নাক ঘষছে আর চুমু দিচ্ছে। মেয়েটি নিজের শাড়ি খামচে ধরেছে। আমির হালকা হেসে চুমু আরো গভীর করে ফিসফিসিয়ে বলে, ভালোবাসতে চাই আজ সারাটা রাত, তোমায় পূর্ণ করে দিতে চাই তোমাকে, খুব খুব করে ভালোবাসতে চাই। তোমার নরম হাতের স্পর্শ আমাকে প্রতিটা মুহূর্তে পাগল করে দেয়। বলো না দিবে আজ গভীরভাবে ভালোবাসতে? মেয়েটা সামনে ফিরে জড়িয়ে ধরে আমিরকে। আমিরের বুকে মুখ গুজে বলে, ভালোবাসি আপনাকে খুব করে। খামচে ধরে আমিরের পাঞ্জাবি এই মেয়েটাকে জড়িয়ে আমিরের পুরো দুনিয়া, আমিরের মন প্রাণ সবকিছু জুড়ে এই মেয়েটারই বিচরণ এখন। পাগলের মতো ভালোবাসে তাকে, খুব খুব ভালোবাসে যে। পূর্ণিমার চাঁদটা যেন আজ লজ্জায় আকাশের বুকে নিজের মুখ লুকিয়েছে। এলোমেলো চুলগুলো বারবার আমিরের মুখে এসে বাড়ি খাচ্ছে। আমির মুচকি হেসে চুলগুলো পরম যত্নে সরিয়ে দুহাত দিয়ে কোমর জড়িয়ে মেয়েটার মুখ তুলতেই আমির যেন ধরপড়িয়ে বিছানা থেকে উঠে বড় বড় শ্বাস নেয়। এসির মধ্যে থেকেও যেন আমির ঘামছে। প্রচন্ড রকম অস্পষ্ট কণ্ঠস্বরে একটি নামে ভেসে ওঠে, ইয়ামিনা। আমির মাথায় হাত দিয়ে ঝিম মেরে কিছুক্ষণ বসে থাকে। সে কেন এরকম স্বপ্ন দেখেছে ভাবতে পারছে না। কিছু হঠাৎ হাতে খেয়াল করতেই দেখে খুব যত্ন করে কে জানি হাতে ব্যান্ডেজ করে দিয়েছে। আমিরের চোখ ধীরে ধীরে লাল হয়ে আসে। ইয়ামিনা ডাইনিং টেবিলের কাছে যেয়ে কাজ করতে নিলে জাফরা বেশ গম্ভীর কণ্ঠে বলে, নতুন এসেছো এই বাড়িতে, সবকিছু নতুন তোমার কাছে। আজ না কাল থেকে কাজ করো। ইয়ামিনা বেশ ভালোভাবে বুঝতে পেরেছে জাফরার পছন্দ নয় তাকে। কারণটা অজানা নয়, কারণ সবাই তাকে এখন দোষী ভাবছে। কিছু না করেই সে যে অপরাধী হয়ে আছে। শুধু একটা ভুলের জন্য তার জীবনটা ওলটপালট হয়ে গেছে। ইয়ামিনা এসব ভাবতে ভাবতে জাবির খাওয়া টেবিলে এসে বসে। এমনিতে প্রচন্ড দেরি হয়ে গেছে। জাহির আরবার জাবির আমিরের বড় ভাই। হঠাৎ জাফরার কথায় ইয়ামিনার ধ্যান ভাঙে। জাফরা বেশ শান্ত কণ্ঠে বলে, যাও বসো, আমি খাবার বেড়ে দিচ্ছি। ইয়ামিনা একবার জাফরার দিকে তাকিয়ে তারপর বলে, না ভাবি, বসেন। নতুন হয়েছি তো কি, সংসারটা তো আমারই। আজ হোক বা পরে, সংসারটা আমাকেই দেখতে হবে। এতক্ষণে আরশি এসে ডাইনিং টেবিলে বসে। জাবির আর আমিরের ছোট বোন সে অনেক আদরের। ভাবি খাবার দাও, খুব ক্ষুধা লেগেছে। জাফরাকে উদ্দেশ্য করে বলে। আরশি ইয়ামিনার বয়সে ইন্টার ফার্স্ট ইয়ার। জাফরার সাথে সাথে ইয়ামিনার টুকাটাকি খাবার বেড়ে দিচ্ছে। ইয়ামিনা পাশে বসতেই জাবির হালকা হেসে বলে, জানো, তোমাকে আমার প্রথম দেখেই আরুষের কথা মনে পড়ে গিয়েছিল। আমি যেন আরেকটা বোন পেয়েছি। আমি সত্যি খুব খুশি আমার ভাইয়ের জীবন সঙ্গিনী দেখতে পেয়ে তোমাকে। কিন্তু আমার ভাইয়া যে ওই ঈশিতার উপর মত্ত ছিল, তাই তো তার আজ এই অবস্থা। তাই তো আমার ভাইয়াকে ছেড়ে চলে গেছে ওই মেয়ে, যখন তার এই অবস্থা জানতে পেরেছে। কতটাই না ভালোবেসেছিল। জাবির একটা দীর্ঘশ্বাস নিয়ে আবার বলতে শুরু করে, আমি জানি
আমির হয়তো এসব মেনে নিতে পারছে না। তার আপাইজ হওয়ার কারণ তোমাকে ভাবাচ্ছে, দোষ তোমাকে দিচ্ছে, কিন্তু নিয়তির লেখা অন্য কিছু ছিল। তাই আমার ভাইয়ের জীবনে তুমি বউ হয়ে এসেছো, ওই ঈশিতা নয়। যা হওয়ার হয়েছে। এখানে দোষ তোমার একার ছিল না, আমিরেরও ছিল। আমার ভাইয়াটা অনেক রাগী গম্ভীর হলেও মনের দিক দিয়ে অনেক ভালো, যে পুরো দেশে রাজত্ব করত। আজ তারই এই অবস্থা। হয়তো সে মেনে নিতে পারছে না, নিজেকে খুব দুর্বল ভাবছে। আমি জানি তুমি সবকিছু দিয়ে ওর কষ্ট ভুলিয়ে দিবে, আগলে রাখবে ওকে। কারণ সংসার আর ওই মানুষটা তো এখন তোমার, তাই দায়িত্বগুলো তোমাকেই নিতে হবে। আশা করি বুঝতে পেরেছো তুমি। তুমি তো আমার আরেকটা বোন। জাবিরের কথায় ইয়ামিনা শুধু মাথা নাড়ায়। জাবির মুচকি হেসে চলে যায়। হঠাৎ ভয়ঙ্কর চিৎকারে ইয়ামিনা ভয়ে আটকে ওঠে। ডাইনিং টেবিল থেকে উঠে এক দৌড়ে রুমে যায়। এক পা এগোতেই যেন থেমে যায়, দরজায় হাতে রেখে ঠেস দিয়ে দাঁড়ায়। তার পায়ের সামনে অজস্র ছোট ছোট কাচের টুকরো। আমির যেন হিংস্র হয়ে আছে, চোখ দুটো লাল হয়ে আছে। একের পর এক জিনিস ভেঙে চলেছে, হাতের কাছে যা পাচ্ছে সব ভেঙে চলেছে। কোনোভাবে যেন তার রাগ কমছে না। ইয়ামিনা একটা লম্বা শ্বাস ছেড়ে সামনে এগোতেই আমির বিকট আওয়াজ করে বলে, খবরদার আমার কাছে যদি আসার চেষ্টা করো, এখানেই মেরে ফেলবো। জাস্ট গো টু হেল, ইডিয়েট। এতক্ষণে জাফরা আরশি রুমে এসে ভাইয়ের অবস্থা দেখে যেন আটকে ওঠে। ব্যান্ডেজ থেকে যেন রক্ত পড়ছে, সেদিকে আমিরের হুঁশ নেই। আরশি এসে ভাইকে জাপটে ধরে। শান্ত হও ভাইয়া, কি হয়েছে আমাকে বলো। আমির কিছুটা শান্ত হয়ে বলে, রোহানকে ডাক, আমি ফ্রেশ হব। রুহানার সাথে আরেকটা সার্ভেন্ট এসে আমিরকে ধরে নিয়ে যায়। আরেকজন সার্ভেন্ট এসে ঘরটা পরিষ্কার করে দিয়ে যায়। ইয়ামিনা এখনো ঠাই দাঁড়িয়ে আছে, বাকরুদ্ধ আমিরের এমন আচরণে। এত রাগ এই মানুষটার, কিভাবে তাকে যত্ন করবে, তাকে সেরে তুলতে সাহায্য করবে। যা কিছুই হোক, স্বামীটা যে এখন তার আর তার দিহানজি তো বলে দিয়েছে, সে তো মন থেকে চায় আমি এই সংসারটা করি। এই সংসারে এখন তার সব। 3 বার কবুল বলে বিয়ের এই পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছে সে। ইয়ামিনা চোখ জোড়া বন্ধ করে নেয়। চোখ থেকে কয়েক ফোঁটা জল পড়তে আঁচল দিয়ে মুছে নেয়। তাকে যে পারতেই হবে। ইয়ামিনা রুমের বিছানাটা সুন্দর করে গুছিয়ে দেয়, বালিশগুলো ঠিকঠাক করে দেয়। তখনই হাতের টান অনুভব করতেই পাশে তাকিয়ে দেখে আরশি তার হাত ধরে আছে। আরশি টেনে ইয়ামিনাকে নিজের রুমে নিয়ে যায়। ইয়ামিনা একটু ইতস্তত বোধ করে আরশির এমন ব্যবহারে। আরশি ইয়ামিনাকে খাটে বসিয়ে বলে, ভাবি তুমি ভাইয়ের কথায় মন খারাপ করো না, জানোই তো ভাই একটু এরকমই, তবে এমন অবস্থার কারণ তোমাকে ভাবছে। আমি জানি ভাবি, সমান দোষ ভাইয়েরও আছে। আর ওই ডাইনি এসে তো আমার ভাইয়ের মাথা খেয়ে বসে আছে, তাই তো আমার ভাই ওই ডাইনিকে ছাড়া কিচ্ছু বোঝে না। ভাবি আমি অনেক খুশি তুমি ভাইয়ের জীবনে এসেছো। তুমি অনেক ভালো ভাবি, খুবই মিষ্টি, কি মায়াবী চোখ জোড়া দেখলেই তো যে কেউ প্রেমে পড়ে যাবে। কিন্তু আমার ভাইটা ওই ঈশিতার উপরে পাগল হয়ে আছে, কেমন জাদু করেছে আল্লাহ জানে। শোনো ভাবি, তুমি কিন্তু একদম ওই ডাইনির ছায়া আমার ভাইয়ের উপরে পড়তে দিবে না। আমার বিশ্বাস আছে তুমি পারবে সবটুকু দিয়ে আমার ভাইয়ের মন জয় করে নিতে। কি ভাবি, পারবে না? ইয়ামিনা একটু হাসে, তারপর মাথা নাড়ায়। দ্যাটস লাইক আমার কিউট ভাবি। ইয়ামিনা এই বাড়িতে সে মন খারাপ থাকলেও আরুষির মতো সাথী পেয়ে সে খুব খুশি। যাক, কাউকে তো পেয়েছে কথা বলার জন্য। আর মেয়েটাও খুব ভালো, সহজ সরল। ইয়ামিনার বেশ ভালো লাগে আরুষিকে। অনেকক্ষণ কথা বলে আরুষির রুম থেকে বের হয় ইয়ামিনা। চারিদিকে বিশাল সবুজ প্রাণবন্তর মাঠ। মাঠের বুকে ছোট ছোট নরম দুর্বা ঘাস, চারিদিক দিয়ে শাসা বাতাস বইছে। এর ঠিক কিছুটা দূরে একটা বেঞ্চে ইয়ামিনা মুখ ভার করে বসে আছে। কারণ একটাই, তার দিহানাজি কতক্ষণ ধরে বসে আছে, কিন্তু তার দিহানাজির আসার নামই নেই। ইয়ামিনার রাগে ফুলছে, মনে মনে বিড়বিড় করেই চলছে, আজকে আসুক, একদমই কথা বলবো না ওনার সাথে। হঠাৎ কেউ তার সামনে হাঁটু গেড়ে বসে ইয়ামিনার সামনে এতগুলো চকলেট ধরে। ইয়ামিনার খুশিতে যেন প্রসারিত হয়ে যায়, কিন্তু পরেক্ষণে ভুরু কুঁচকে মুখটা অন্য পাশে ফিরিয়ে নেয়। দিহান মুচকি হেসে, কি হলো ম্যাডাম, এখনো রেগে থাকবেন? ইয়ামিনা এখনো মুখটা অন্য পাশ করে আছে।
আচ্ছা সরি, এদিকে তাকাও প্লিজ, এদিকে তাকাও না। এই অধমকে উদ্ধার করো, এই অসাধু মনকে শান্ত করো। কি হলো? আচ্ছা তুমি বললে এই যে সবার সামনে কান ধরে উঠবোস করতেও রাজি আছি। কি বলো, করবো? ইয়ামিন আবার বেশ রেগে মেগে বলে, আপনি জানেন আমি কতক্ষণ ধরে বসে আছি আপনার অপেক্ষায়, আর আপনার এখন আসার সময় হলো? এই দেখো কান ধরে সরি বলছি। আচ্ছা যা উঠবোস করছি, পরে কিন্তু লুকে বউ পাগলা বলবে। ইয়ামিনা ভুরুটা কিঞ্চিত প্রসারিত করে। দিহান মাথা নাড়িয়ে মুচকি হাসে। ইয়ামিনা লাফিয়ে ওঠে, চোখে মুখে খুশির ঝলক। সত্যি আমি যা ভাবছি সত্যি দিহানজি, আমি ভাবতেও পারছি না। বলুন না দিহানজি, আমি আপনার মুখে শুনতে চাই। ইয়ামিনা দুগাল টেনে বলে, হ্যাঁ একদম ঠিক ভাবছো ইয়ামনি। বাসার সবাই আমাদের দুজনের সম্পর্কে কথা মেনে নিচ্ছে এবং আমাদের বিয়ের কথাটা খুব শীঘ্রই বিয়ের তারিখ ঠিক করবে। এখন শুধু তো মাকে সম্পূর্ণভাবে আমার করাল পালা। আমাকে আগে বলেননি কেন আপনি? বলতে দিয়েছো কই, এসে তো দেখি মুখ ফুলিয়ে রেখেছে। আমি তো ভেবেছি আন্টি আমাকে মেনে নিবেন না, কারণ প্রথম থেকে আমাকে ওনার পছন্দ ছিল না। এসব বাদ দাও তো ইয়ামনি, বিয়ে হলে এমনি সব ঠিক হয়ে যাবে। ইয়ামিনা দুহাতে অজস্রভাবে দিহানের গাল টেনে বলে, ভালোবাসি পাগলা। হঠাৎ দরজার বেল বাজতেই ইয়ামিনা অতীত থেকে বেরিয়ে আসে। চোখের কোনো জলগুলো চিকচিক করছে। কেউ দেখার আগে মুছে নেয়। দরজার সামনে যেতেই দেখে একজন ডাক্তারকে দুজন সার্ভেন্ট এসে আমিরের রুমে নিয়ে যাচ্ছে। ইয়ামিনা পিছনে পিছনে যায়। ডাক্তার আরিফ আমিরকে ভালোভাবে পর্যবেক্ষণ করে মুখটা কিছু মলিন করে ফেলে। তারপর জাফরা ভাবিকে সব বুঝিয়ে দেয়, কোন ওষুধ কখন কিভাবে খেতে হবে, লাগাতে হবে। ইয়ামিনা চুপ করে দাঁড়িয়ে সেসব শুনছিল আর দেখছিল। আমির আরিফের এমন ব্যবহারে বেশ রেগে গেলেন। সে ভালো করে জানে সে কখনো হাঁটতে পারবে না। তারপরও ডাক্তার আরিফের এসব বনিতা দেখে বেশ রেগে বলে, দেখুন ডক্টর আরিফ, আমাকে আপনি কোনো ছোট বাচ্চা ভাববেন না যে আবেগের মধ্যে ভাসে আর একটা কিছুর জন্য হতাশ হয়ে যাব। তাই আপনার এসব মিলোড্রামা বন্ধ করে আর ভনিতা না করে সোজা সাপটা সত্যটা বলেন। ডাক্তার আরিফ কাচুমুচু করে বলে, আসলে কখনো হাঁটতে পারবে না তা বলতে পারবো না, আবার হাঁটতেও পারবেন তার গ্যারান্টিও দিতে পারবো না। আসলে আপনার মেজর হাড্ডিতে চাপ বেশি পড়ায় অকেজ হয়ে পড়েছে। আমরা সব রকমের চেষ্টা করে দেখেছি, বাকিটা আল্লাহ ভরসা। আমির এরকম উত্তর আশা করেনি। বেশ বিরক্তি নিয়ে বলে, বলা হয়েছে এখন যেতে পারেন, গেট লস্ট। ইয়ামিনা এখনো ঠায় দাঁড়িয়ে আছে। ভাবছে এত কিছু হওয়ার পর একটা মানুষ কিভাবে এতটা স্ট্রং থাকতে পারে। যেখানে সে সত্যিটা জানে, ইয়ামিনার চোখে জল। কেউ দেখার আগে সেটা আড়াল করে ফেলে। ডাক্তার আরিফ বের হলে ইয়ামিনা তার পিছু পিছু যেয়ে জিজ্ঞেস করে, ডক্টর সত্যি উনি কি কখনো আগের মতো হাঁটতে পারবে না? ডাক্তার আরিফ কিছু চিন্তিত হয়ে বলে, উনি আগের মতো হাঁটতে না পারার চান্সেস খুব কম, বলতে গেলে 80%। বাকি 20% শিওর না উনি হাঁটতে পারবে কি না। তাই ওনাকে বসিয়ে না রেখে ওনাকে বেশি বেশি করে হাঁটাতে হবে, খুব যত্ন নিতে হবে, বাকিটা আল্লাহর উপর। ডাক্তার আরিফ চলে যায়। ইয়ামিনার মনের চিন্তার ভর করে। উনি তো ওনার ধারের কাছেও আমাকে আসতে দেয় না, আমি কিভাবে এত কিছু করব? ইয়ামিনা মাথায় হাত দিয়ে কিছুক্ষণ চিন্তা করে। আসলে কি ওনার এসবের জন্য আমি দায়ী? ইয়ামিনা রুমে এসে জাফরা ভাবিকে দেখে তিনি আমিরকে কিছু হয়তো বোঝাচ্ছেন, আর আমির বেশ গম্ভীরভাবে শুনে চলেছে। ইয়ামিনার দিকে চোখ যেতে কিছুক্ষণ তাকিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। জাফরা একবার ইয়ামিনার দিকে চেয়ে বের হয়ে আসে রুম থেকে। আমির পাশে থাকা টেবিলের কাছ থেকে পানি নিয়ে যেন নিতে পারছে না। ইয়ামিনা দৌড়ে ধরতে গেলে আমির ইয়ামিনার হাত শক্ত করে ধরে দৃষ্টি পানির দিকে রেখে বলে, আমি তোমাকে বলেছি সাহায্য করতে, কোন সাহসে সাহায্য করতে আসো? খবরদার নেক্সট টাইম যেন না দেখি। বলে এক ঝটকা মেরে ইয়ামিনার হাত সরিয়ে দেয়। রুহান বলে চিৎকার দেয় আমির। রুহান দৌড়ে আসে, কিছুটা হাঁপাতে থাকে। ভয়ে তার অন্তরাত্মা কেঁপে উঠেছিল। হাঁপাতে হাঁপাতে বলে, জি স্যার বলেন। আমাকে ওয়াশরুমে নিয়ে যা, ওয়াশ হব। রুহান আমিরকে ধরে হুইল চেয়ারে বসিয়ে দেয়। যাওয়ার আগে আমির পেছনে তাকিয়ে বলে, তোমাকে
এইরম কি এই বিছানাতে ঠাঁই দিতাম না, শুধু জাফরা ভাবির কথাতে তোমাকে সহ্য করছি। নিয়ে চল রুহান। ইয়ামিনা এখনো ঠায় দাঁড়িয়ে আছে। এই লোকটা তাকে এত ঘৃণা করে। কিন্তু তার অবস্থার জন্য সত্যি কি আমি দায়ী? রাত 2 ছুঁই ছুঁই। ইয়ামিনার চোখে ঘুম নেই। বিছানার একপাশে গুটিসুটি মেরে শুয়ে আছে। ডিম লাইটের আলো রুমটাকে আবছা আলোকিত হয়ে আছে। আমির যে নিশ্চুপে চোখের জল ফেলছে, ইয়ামিনা সেটা ভালো করেই বুঝতে পারছে। মানুষটা যত শক্ত থাকুক, দিন শেষে সবাই নিজের কষ্টটা ভাগ করার জন্য একটা ভরসার হাত খুঁজে বেড়ায়। একটা মানুষকে জড়িয়ে ধরে কষ্টটার ভাগাভাগি করতে চায়, কিন্তু সেই মানুষটাই যে আমিরের নেই, ছেড়ে চলে গেছে নিজের স্বার্থের জন্য। ইয়ামিনার চোখের কোণে পানি, দুজনের চোখ যেন ঘুম নেই। ঘুম তো তাদের প্রিয় মানুষ চুরি করে নিয়ে গেছে। দুজনে যেন একই আত্মার মানুষ, বিয়ের পবিত্র বন্ধনে আবদ্ধ, কিন্তু একই আত্মার হয়ে তারা এক না। দুটি ভিন্ন মানুষের কাছে নিজেদের ভালোবাসা খুঁজছে। লইয়া যায়ও দিল দেশে, কইও কথা নিশিতে, হলদিয়া ফুল বনে, আসমো সাজি দিল টানে, দিল ডাকিয়া কয় মোরে, এক নজর তোরে দেখি বসিয়া, দিল আমার কিছু বোঝে না, ও দিল আমার। বাহিরে হইচই শব্দ শুনে ইয়ামিনার ঘুমটা ভেঙে যায়। সবে মাত্র চোখটা লেগেছিল, সারাটা ক্ষণই নির্ঘুম রাত পার করেছিল। হঠাৎ এমন শব্দ শুনে ইয়ামিনা একটু অবাক হলো। পাশে তাকিয়ে দেখে আমির এখনো ঘুমোচ্ছে। ইয়ামিনা উঠে ফ্রেশ হয়ে রুম থেকে বের হতে দেখে সারা বাড়ি সাজানো হচ্ছে। সবাই এক এক কাজে যেন ব্যস্ত। এক এক সার্ভেন্টটা এক এক কাজ করতে ব্যস্ত। আরুষিকে কারোর সাথে কথা বলতে দেখে ইয়ামিনা এগিয়ে আরুষিকে ডাকে। ভাবি, তুমি কখন এলে? আর আমাকে ডাকুনি কেন? সবে মাত্রই আসলাম। কেন, কিছু হবে নাকি? বাড়িটাকে এত সজ্জিত করা হচ্ছে। ও হ্যাঁ, ভাবি, এত ঝামেলার মধ্যে তোমাকে কেউ হয়তো বলেইনি আজকে তোমাদের বউ ভাত। ভাইয়া যেহেতু এই অবস্থায়, তাই অনুষ্ঠানটা এখানে করা হচ্ছে। একটু পরে সবাই চলে আসবে। ইয়ামিনা একটা শুকনো হাসি দিয়ে বলে, ও আচ্ছা, খেয়েছো তুমি? হ্যাঁ, জাফরা ভাবি খাইয়ে দিয়েছে, তুমি খেয়ে নাও। আমির ভাইকেও খাইয়ে দিও। ইয়ামিনা কিছু না বলে চলে আসে। রান্নাঘরে ঢুকে দেখে জাফরা ভাবি রান্না করছে, সাথে 4-5 জন কাজের লোক তাকে সাহায্য করছে। ভাবি, আমাকে দিন, আমি করে দিচ্ছি। জাফরা একবার ইয়ামিনার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, টেবিলে খাবার দেওয়া আছে, খেয়ে নাও। ইয়ামিনা কিছু না বলে কয়েক কদম যেতে জাফরার কথায় দাঁড়িয়ে পড়ে সামনে ফিরে বলে, কিছু বলবেন ভাবি? একটা প্লেট হাতে দিয়ে বলে, এটা আমিরকে দিয়ে আসো। ইয়ামিনা একটু অস্বস্তি বোধ করে, কারণ আমির তাকে দেখলে আবার রেগে যাবে। জাফরা ইয়ামিনার দিকে এক পলক তাকিয়ে পরক্ষণে বলে, যাও খেয়ে আসো, আমিরকে খাবার রুহান দিয়ে আসবে। ইয়ামিনা কিছু না বলে টেবিলে বসে চুপচাপ খেয়ে নেয়। আজ সারাদিনে একবারের জন্য ইয়ামিনা রুমে যায়নি। ইয়ামিনা আমিরের সামনে যেতে চায় না, কিন্তু কিছু যে করার নেই, তাকে বারবার আমিরের কাছে যেতে হবে। একটা দায়িত্বের মধ্যে আটকে আছে ইয়ামিনা। আরুষির সাথে গল্প করে রুম থেকে বের হতে জাফরা ভাবি তার হাতে কফির মগ ধরিয়ে দিয়ে বলে, এটা আমিরকে দিয়ে আসো। কিন্তু ভাবি, আমি জানি, চেষ্টা করে দেখলে মন্দ নয়। ইয়ামিনা কফির মগটা হাতে নিয়ে ভয়ে ভয়ে রুমের দিকে পা বাড়ায়। রুমে ঢুকে পুরো রুমে চোখ বোলায়। আমিরকে কোথাও দেখতে না পেয়ে ইয়ামিনা ধীর পায়ে বারান্দায় উকি দিয়ে দেখে আমির হুইল চেয়ারে বসে ল্যাপটপে কাজ করছে। পড়ন্ত বিকেলে বেলা মিষ্টি বাতাসে আমিরের এলোমেলো চুলগুলো উড়ছে। 28 বছরের সুদর্শন যুবক, মুখে খোঁচা খোঁচা চাপদারি, সব মেয়েদের ক্রাশ আইকন ছিল। পরনে ব্ল্যাক ট্রাউজার আর সাদা টি শার্ট। ইয়ামিনা আমিরের সামনে কফির মগ ধরে একটু ভয় মিশ্রিত কণ্ঠে বলে, ভাবি পাঠিয়েছে আপনার কফি। আমির কিছুক্ষণ কফির মগের দিকে তাকিয়ে থাকে, মগটা হাতে নিয়ে ইয়ামিনার গায়ে ছুঁড়ে মারে। গরম কফি ইয়ামিনার হাতে পড়ে হাত ঝলসে গেছে অনেকখানি। ব্যথায় আ করে ওঠে ইয়ামিনা, চোখ লাল করে আমির বলে, কোন সাহসে আপনার এইসব করতে এসেছো? কান খুলে শুনে রাখো,
তোমাকে এখানে বউ হিসেবে নয়, তিলে তিলে শাস্তি দেওয়ার জন্য বিয়ে করেছি। যে কষ্ট তুমি আমাকে দিয়েছো সেটা তোমাকে দূরে থেকে কিভাবে দিব? তাই তো একদিনে বিয়ে করে নিয়ে এসেছি। সো আমার সাথে কোনো রকম সিম্প্যাথি দেখাতে আসবে না, নেক্সট টাইম মনে থাকে যেন। বলে আমি ল্যাপটপ বন্ধ করে নিজের এক হাত দিয়ে চাকা ঘুরিয়ে রুমে চলে যাই। ইয়ামিনা এখনো ঠায় দাঁড়িয়ে আছে, ব্যথায় হাত টনটন করছে। কোনো রকমে মগের ভাঙা টুকরোগুলো উঠে চলে যায়। হাতে বেশ জ্বালা করছে ইয়ামিনার, কাউকে দেখাতে চায় না, কিন্তু অসহ্যভাবে হাত জ্বলছে। কল ছেড়ে হাতটা পানিতে দিয়ে রেখেছে, একটু একটু আরাম লাগছে। ফর্সা হাত একদম লাল টকটক হয়ে আছে। এমা ভাবি, হাতে কি হলো? এত লাল হয়ে আছে কেন? ইয়ামিনা ধরপড়িয়ে পিছে তাকায়। আসলে কফিটা হাতে একটু পড়ে গিয়েছিল, খেয়াল ছিল না। আহারে ভাবি, তুমি না খেয়াল রাখবে না? আচ্ছা, আমার সাথে এসব মলম লাগিয়ে দিই। চারিদিকে সন্ধে নেমেছে, পুরো বাড়ি লাইটিং করা হয়েছে, বেশ জাঁকজমকভাবে সাজানো হয়েছে পুরো বাড়ি। একে একে অতিথিরা আসা শুরু করে দিয়েছে। পুরো বাড়ি ভর্তি মেহমান। আমি ব্ল্যাক স্যুট পরেছে, হাতে রোলেক্সের বড় ল্যাক ওয়াচ, চুলগুলো জেল দিয়ে সেট করা। কোনো হিরোর থেকে কম লাগছে না। আমি সবার সাথে কথা বলছে, হয়তো কষ্ট ভুলে থাকতে চাচ্ছে সবার মাঝে, কিন্তু মানুষ ওই কষ্টটাকে বারবার তার সামনে তুলে ধরছে। তার আপাইস নিয়ে বেশি কথা বলছে, যেটা আমিরের সামনে কেউ বলার সাহস না করলে আশেপাশের মানুষ যে খুশুর ফুসুর করছে তা ভালো করে বুঝতে পারছে। ইয়ামিনা ব্ল্যাক শাড়ি পরেছে, আমিরের সাথে মিল রেখে, সাথে ব্ল্যাক হিজাব, হাত ভর্তি কাঁচা চড়ি, মুখে হালকা মেকআপ। বাহ ভাবি, তোমাকে তো আজ দারুণ লাগছে। ভাইয়া তো তোমাকে দেখলে চোখ সরাতে পারবে না। মাশাআল্লাহ। আরো সে চোখ মেরে বলে, আমি ছেলে হলে তোমাকে নিয়ে এতক্ষণে পালিয়ে যেতাম। ইয়ামিনা শুকনো হাসি দেয়। তোমাকে খুব সুন্দর লাগছে আরু। ইয়ামিনা দাঁড়িয়ে সবার সাথে কথা বলছে। জাফরা ভাবি সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। অনেক বড় বড় মানুষ বিজনেস আইকনের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। হঠাৎ কিছুটা দূরে চোখ যেতেই দেখে একজোড়া নীলাভ চোখ তার দিকে চেয়ে আছে। ইয়ামিনার চোখের সাথে চোখাচোখি হতে আমি চোখ সরিয়ে নেয়। সামনের মানুষটার সাথে পরিচয় করিয়ে দিতে ইয়ামিনার সামনে তাকিয়ে যেন স্তব্ধ হয়ে যায়। পা যেন ওইখানে থেমে গেছে, লড়ার শক্তিটুকু তার নেই। চোখের কোণে অজস্র পানি থই থই করছে। একটু ধাক্কা দিলে যেন গড়িয়ে পড়বে সেই চিরচেনা মুখ। মুখের হাসি, সবকিছুই যে একসময় তার দুনিয়া ছিল। এই তো তার দিহানজি। মুখটা একদম শুকিয়ে গেছে, হয়তো অনেকদিন নির্ঘুম রাত কাটিয়েছে। চোখের নিচে কালো দাগটা স্পষ্ট, মুখে মলিন হাসি। দিদি দিহান নামটাও যেন আটকে আসছে। জাবিরের ডাকে জাফরা ভাবি কিছু দূরে চলে যায়। দিহান করুণ চোখে তাকিয়ে আছে, নিজেকে ঠিক করে বলে, কেমন আছো ইয়ামনি? যেমনটা রেখে গিয়েছিলেন তেমনটাই আলহামদুলিল্লাহ। দিহান ইয়ামিনার হাতের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখের কোণে তার পানি, এই পানি যে অনেক কিছু ভাষা বুঝিয়ে দিচ্ছে। ইয়ামিনা তাচ্ছিল্যের হাসি দেয়। বলেছিলেন না খুব সুখে থাকবো, দেখুন খুব সুখে আছি, অনেক ভালো আছি ওনার এত ভালোবাসায়। হঠাৎ পেছন থেকে আমির ইয়ামিনার হাত হ্যাচকা টান দেয়। ইয়ামিনা ব্যথা পেলেও সেটা প্রকাশ করে না। দিহান অন্যদিকে মুখ ঘুরিয়ে একটা দীর্ঘশ্বাস নেয়। হ্যালো মিস্টার দিহান চৌধুরী, হোয়াটসঅ্যাপ, মিট মাই ওয়াইফ। এক্সকিউজ মি বলে দিহান চলে যায়। হয়তো সবার মাঝে কান্নাটা আড়াল করতে চলে গেছে। ইয়ামিনা এখনো দিহানের যাওয়ার পথে চেয়ে আছে। ইয়ামিনার হাত আমির এত শক্তভাবে ধরেছে, ব্যথাটা আরো প্রখর হয়ে গেছে। হাতে চুড়ি থাকায় কয়েকটা ভেঙে ইয়ামিনার হাতে গেঁথে গেছে। আমির বাঁকা হেসে বলে, তো কেমন লাগছে নিজের ভালোবাসাকে এত কাছে পেয়েও তার কাছে যেতে পারছো না? ইয়ামিনা কান্না ভরা চোখে আমিরের দিকে তাকায়। আমি এটাই দেখতে চেয়েছিলাম, আমার ভালোবাসা নিঃস্ব করে তোমাকে ভালো কি করে থাকতে দেই। তো মিসেস, কেমন লাগলো আজকে সারপ্রাইজ? ইয়ামিনা ঝাটকা মেরে হাতটা সরিয়ে ওইখান থেকে চলে আসে। খুব কান্না পাচ্ছে। একটা মানুষ এতটা নিছক কিভাবে হয়? দিহানজি, আপনি কি সুন্দর করে বলে গেলেন সুখে সংসার করতে, কিন্তু সংসার করতে একটা ভালো মনের মানুষ থাকা দরকার, কিন্তু এই মানুষটার মধ্যে তাও নেই। ইয়ামিনার চোখ থেকে পানি পড়ছে, হাতের উল্টো পিঠ দিয়ে অনবরত মুছে চলেছে।
অনুষ্ঠান প্রায় শেষের দিকে, কিন্তু ইয়ামিনার চোখ এখনো একজন মানুষকে খুঁজে চলেছে। সেটা তো তার দিহানজি। ইয়ামিনা একটু সামনে যেয়ে আশেপাশে ভালো করে দেখতে থাকে। হঠাৎ পাশে কিছু লোক বিশ্রী কথা শুনে ইয়ামিনার শরীর ঘিন ঘিন করে ওঠে। পাশে তাকাতে দেখে আমির সেসব শুনে কিছু বলছে না, ভাবলে শিন হয়ে বসে আছে। ইয়ামিনার ঘৃণা জন্মে লোকটার ওপর। হঠাৎ লোকগুলোকে কেউ ঠাস করে চড় মারে। ইয়ামিনা পিছে তাকাতে অবাক হয়। জাবির পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ ইয়ামিনার নামে এসব কথা শুনে রাগে তার মাথা গরম হয়ে যায়। ইয়ামিনাকে সে নিজের বোনের মতো ভালোবাসে, তার ব্যাপারে এসব যে সে কখনো শুনতে পারবে না। জাবির সামনে এসে লোক দুটোকে মারতে নিলে তার আগে লোক দুটোকে কেউ থাপ্পড় মেরে বসে। ইয়ামিনা পাশে তাকাতে অবাক হয়ে বলে,